All right. Welcome to the platform of Biological Code. আমি মোহাম্মদ সালাউদ্দিন, তোমাদের জিওলজি মেন্টর। তো আমরা আজকে ক্লাস 11 এর কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারের লেকচার 7 করব। আমরা দেখো আগের লেকচারে কি করেছি, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড এই সম্বন্ধে কথা হয়েছে এবং সেখান থেকে কোন কোন হরমোন রিলিজ হয়, সেগুলোর কাজ, সেই হরমোনগুলোর ক্ষরণ যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তাহলে এর ফলে আমাদের শরীরে কোন কোন রোগ সৃষ্টি হয় সে সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। তো আমরা আজকের লেকচারে কথা বলবো প্যানক্রিয়াস গ্ল্যান্ড সম্বন্ধে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা প্যানক্রিয়াস গ্ল্যান্ডের ছবি আঁকার চেষ্টা করেছি। তো তোমাদেরকে আশা করি এখান থেকে হালকাভাবে তোমরা বুঝতে পারবে। তো ফার্স্ট অফ অল আমরা প্যানক্রিয়াস গ্ল্যান্ডের লোকেশনটা দেখব, যে আমাদের শরীরে কোন জায়গায় এই গ্ল্যান্ডটা অবস্থান করছে, তাই তো। তো দেখো এই যে আমি এই যে অংশটুকু নিচ্ছি, এই যে এই জায়গাটা নালীর মতো, যেটা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট। আমাদের শরীরে স্মল ইন্টেস্টাইন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা অংশ। তো এই স্মল ইন্টেস্টাইনের একটা অংশকে আমি এখান থেকে কেটে নিয়েছি এবং ওর মধ্যে এই যে কালো কালারের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্ল্যান্ডটা, এইটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড, ঠিক আছে। তো এই যে অংশটা, এটা হচ্ছে ডিউডেনাম, এটা হচ্ছে ডিউডেনাম। পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। এবার দেখো এই ডিউডেনামটার শেপ কেমন লাগে দেখি, আমাদের এরকম সি শেপ, অনেক এরকম হয়তো ওয়াই হয়, কিন্তু আমাদের আকারটা আছে কেমন এইভাবে, তার জন্য আমরা একে কি বলবো, সি শেপ বলবো। তো এই যে সি শেপ ডিউডেনাম, এর মধ্যে অবস্থান করছে আমাদের এই যে গ্ল্যান্ডটা, এটা হচ্ছে প্যানক্রিয়াস গ্ল্যান্ড। তাহলে ফার্স্ট লোকেশনটা দেখি আমরা প্যানক্রিয়াস গ্ল্যান্ডের। কোথায় হচ্ছে, present in the curve of C-shape duodenum. Clear? C-shape duodenum. Sorry, spellingটা একটু মিস্টেক হয়েছে। ডিউডেনামের মধ্যে অবস্থান করছে। ক্লিয়ার? তো দেখো আমরা কি বললাম, ডিউডেনামটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট। তো লোকেশনটা ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ, আমাদের স্মল ইন্টেস্টাইনের যে সি শেপের যে ডিউডেনাম, তার মধ্যে যে গ্ল্যান্ডটা আছে আমাদের শরীরে, সেটা হচ্ছে প্যানক্রিয়াস গ্ল্যান্ড। দেখো প্যানক্রিয়াস গ্ল্যান্ডের যে আকারটা, এবার দেখবো আমরা এর শেপ কেমন। দেখো এটা দেখতে কার মতন লাগছে, অনেকটা গাছের পাতার মতন দেখতে লাগছে না? গাছের পাতা কেমন হয়, গাছের পাতা অনেকটা এরকম দেখতে, এরকম যদি থাকে তো এটা এরকম দেখতে। তো এটারও তো আকার বেশ গাছের পাতার মতনই দেখতে লাগছে, তার জন্য এটা দেখতে কেমন হচ্ছে, এটা হচ্ছে লিপ শেপ। কেমন? লিপ শেপ। ক্লিয়ার? লিপ শেপ তো খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা দেখতে পাতার মতো, তাই বলছি লিপ শেপ। এই গ্ল্যান্ডটা হচ্ছে হেটেরোটাইপ। কেমন? হেটেরোক্রাইন, হেটেরোক্রাইন গ্ল্যান্ড। দেখো হেটেরোক্রাইন মানে কি, আমরা এতদিন ধরে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন এই দুটো গ্ল্যান্ড সম্বন্ধে বারবার কথা বলছি। এবার হেটেরোক্রাইন গ্ল্যান্ডটা কি? হেটেরোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে যে গ্ল্যান্ডের সঙ্গে এন্ডোক্রাইন গ্ল্যান্ডেরও কি থাকবে, কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে, আবার এক্সোক্রাইন গ্ল্যান্ডেরও কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ দুটো গ্ল্যান্ডের মিক্সিং হয়ে যে গ্ল্যান্ড তৈরি হয় সেটা হচ্ছে হেটেরোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ এই গ্ল্যান্ডের মধ্যে কি থাকবে, এন্ডোক্রাইনেরও কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে,
এবং কিছু কিছু বৈশিষ্ট্য এক্সোক্রাইনেরও থাকবে। ক্লিয়ার? তাই এবার এই গ্ল্যান্ডটাকে বলা হচ্ছে তার জন্য কি হেটেরোক্রাইন, যাকে আমরা বাংলায় মিশ্র গ্রন্থি বলি। দুটো গ্ল্যান্ডে যেহেতু মিক্স হচ্ছে তার জন্য মিশ্র গ্রন্থি। তো এবার কতটুকু পার্ট দেখো, আমাদের এই যে প্যানক্রিয়াস গ্ল্যান্ড টোটাল যদি আমরা 100% পার্ট ধরি এই পার্টটাকে, তো তার মধ্যে 99% পার্ট হচ্ছে কি এক্সোক্রাইন। বাকি যে 1% পড়ে থাকছে সেই 1% হচ্ছে কি আমাদের এন্ডোক্রাইন পার্ট। ক্লিয়ার এতটুকু? ওকে, নেক্সট চলে আমরা ছবিতে আমরা যাই। এই যে 1% যে স্থানটা আমরা এখানে পাবো দেখতে, মোটামুটি এই মিডলে ধরলাম, তো এই 1% স্থানটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি বলা হচ্ছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কতটুকু? 1% সেল। 1% সেল আর known as, কে মানে হচ্ছে known as। তো এখানকার যে 1% সেল, সেই 1% সেল মানে যতটুকু আমাদের এখানে এন্ডোক্রাইন পার্ট, এক কথায় সেই এন্ডোক্রাইন পার্টটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্স হচ্ছেন সেই বিজ্ঞানী বা সেই ব্যক্তি যিনি এই এখানকার যে এন্ডোক্রাইন পার্ট, সেই এন্ডোক্রাইন পার্ট সম্বন্ধে তিনি স্টাডি করেছিলেন। তো আইলেটস মানে কি? আইল্যান্ড। আইল্যান্ড আমরা কোন জিনিসটাকে বুঝি? দেখো, সমুদ্রের মধ্যে একটা বড় একটা সমুদ্র, সেখানে যদি কোন একটা জায়গায় ভূমি থাকে, বাকিটা তারপরে সমুদ্র, কিন্তু মিডলে একটা জায়গাতে ভূমি আছে, গাছপালা আছে, জীবজন্তু যদি কিছু থাকে, তো সেই জায়গাটাকে আমরা বলি দ্বীপ বা আইল্যান্ড। তো এই যে এক্সোক্রাইনের এত বড় একটা সমুদ্র, তার মধ্যে এন্ডোক্রাইন পার্টটা একটা দ্বীপের মতন অবস্থান করে বা আইল্যান্ডের মতন অবস্থা করে। তো এই আইল্যান্ডটাকে তিনি কি বলেছেন? আইলেটস বলেছেন। আইলেটস এখানে কি? আইল্যান্ড। ঠিক আছে, তিনি আইল্যান্ডটাকে এখানে আইলেটস বলেছেন। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ক্লিয়ার? তো তিনি কেন এটা বললেন বললাম যে এক্সোক্রাইনের এত বড় একটা সমুদ্রে এন্ডোক্রাইন পার্টটা হচ্ছে দ্বীপের মতো। ঠিক আছে, এবার তো দেখি, এবার আমরা দেখবো যে এর মধ্যে কি কি আছে, এক্সোক্রাইন পার্টের মধ্যে কি আছে এবং এন্ডোক্রাইন পার্টের মধ্যে কি আছে। আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ডের লোকেশনটা ক্লিয়ার হলো এবং গ্ল্যান্ডটা দেখতে কেমন ক্লিয়ার হবে হলো, এবং কিছু কিছু বাহ্যিক গ্ল্যান্ড সম্বন্ধে আমরা কথা বললাম। গ্ল্যান্ডের কিছু কিছু বাহ্যিক অংশ সম্বন্ধে কথা বললাম, যে এই গ্ল্যান্ডের 99% হচ্ছে এক্সোক্রাইন এবং 1% হচ্ছে এন্ডোক্রাইন। এবং যেহেতু দুটো গ্ল্যান্ডের মিক্স হয়ে, যেহেতু এক্সো এবং এন্ডো দুটো গ্ল্যান্ডেরই বৈশিষ্ট্য এই গ্ল্যান্ডের মধ্যে আছে, তাই গ্ল্যান্ডটাকে বলা হচ্ছে হেটেরোক্রাইন গ্ল্যান্ড। এতটুকু ক্লিয়ার? এবার দেখো, আমাদের যে এক্সোক্রাইন পার্ট, এই পার্টটা কি ক্ষরণ করে? এখান থেকে ক্ষরণ হয় প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস, এবং এই জুসের মধ্যে থাকে অনেক এনজাইম, যেগুলো আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই সমস্ত খাবারগুলো থেকে শক্তি তৈরি মানে হজম করতে, এক কথায় খাবারগুলোকে হজম করতে সাহায্য করে এই এনজাইমগুলো। তাই কিন্তু কি আমাদের এই যে এক্সোক্রাইনের প্যানক্রিয়াটিক জুস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে প্যানক্রিয়াস গ্ল্যান্ডের এই যে এক্সোক্রাইন পার্ট থেকে যে প্যানক্রিয়াটিক জুসটা তৈরি হচ্ছে, এটা কিন্তু কি থাকে? অনেক এনজাইম দ্বারা তৈরি হয়। তার জন্য আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এই প্যানক্রিয়াটিক জুস। তো এটা আমাদের ডাইজেশনের পার্ট। যেহেতু আমাদের চ্যাপ্টারটা এখন টোটালি আউট হয়ে গেছে সিলেবাস থেকে, তো খুব একটা বেশি কথা আমরা বলবো না, বাস এতটুকু জেনে রাখো যে প্যানক্রিয়াস গ্ল্যান্ডের যে এক্সোক্রাইন পার্ট, সেখান থেকে কি হচ্ছে? প্যানক্রিয়াটিক জুস তৈরি হয়, যেটা অনেক এনজাইম দ্বারা ভরপুর। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমাদের মেন কথা আছে এন্ডোক্রাইন সম্বন্ধে। আমরা এই চ্যাপ্টারে টোটালি ডিল করব কার সঙ্গে? এন্ডোক্রাইন পার্টের সঙ্গে। ক্লিয়ার? আমরা এন্ডোক্রাইন পার্ট সম্বন্ধে কথা বলবো। একটা হলো এখানে এক্সো। আচ্ছা, এবার এন্ডোক্রাইনে কি থাকে? এন্ডোক্রাইনটাতে 3 ধরনের সেল থাকে। এন্ডোক্রাইন পার্টটা যদি ভালোভাবে স্টাডি করি আমরা, তাহলে এখানে 3 ধরনের সেল দেখতে পাবো। একটা হচ্ছে আলফা সেলস, বিটা সেলস
আরটা গামা নয়, আরটা হচ্ছে ডেল্টা সেলস। কি সেলস? ডেল্টা সেলস। আমরা আলফা বিটা গামা এরকম বলি, কিন্তু এখানে কি আছে? আলফা সেল আছে, বিটা সেল আছে এবং ডেল্টা সেল আছে। তো আলফা সেল তৈরি করে কি? আলফা সেল বানায় গ্লুকাগন, গ্লুকাগন, ক্লিয়ার? এবং বিটা সেল বানায় হচ্ছে ইনসুলিন। এই নামটা আমরা অনেকেই শুনেছি, ইনসুলিন নামটা। এবং ডেল্টা সেল বানায় কি? ডেল্টা সেল বানায় সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন এই নামটা আমরা অনেক আগে শুনেছি। দেখো আমরা বলেছিলাম যে হাইপোথ্যালামাস কি করে? গ্রোথ হরমোন রিলিজ, মানে গ্রোথ হরমোন লয় তো কি করে? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন রিলিজ করেছে, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডটাকে সে আদেশ দেয় যে তুমি গ্রোথ হরমোন ক্ষরণ করো। তো ওই যে গ্রোথ হরমোন যেটা আমরা বলছিলাম ওটা হচ্ছে কি? সোমাটোস্ট্যাটিন। আমি আগের লেকচারগুলোতে বলেছিলাম যে আমরা যাকে এখানে গ্রোথ হরমোন বলছি সেটা আসলে কোন হরমোন? সোমাটোস্ট্যাটিন। তাহলে ওখানে আমরা দেখছিলাম কি যে পিটুইটারি গ্ল্যান্ড কি করছে? হাইপোথ্যালামাসের আদেশে সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন রিলিজ করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ডের যে এন্ডোক্রাইন পার্ট, সেখানে যে আমাদের ডেল্টা সেল আছে, সেই ডেল্টা সেলও কি করছে? সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন রিলিজ করছে। ক্লিয়ার? চলো এবার এর কাজ কি? সোমাটোস্ট্যাটিনের কাজ কি? এদের দুজনের কাজকে ইনহিবিট করবে, মানে এরও কাজকে ইনহিবিট করবে, মানে গ্লুকাগনের কাজকেও ইনহিবিট করবে এবং ইনসুলিনের কাজকেও ইনহিবিট করবে। তাহলে ইনহিবিট বোথ, ইনহিবিটস বোথ। ক্লিয়ার তো? চলো এবার আমরা দেখবো যে গ্লুকাগনের কাজ কি এবং ইনসুলিনের কাজ বা কি। নেক্সট আগে যাই। ছবিটা মিটিয়ে দিচ্ছি, ছবিটা আমাদের যেহেতু ক্লিয়ার হয়ে গেছে তাই এখানে মিটিয়ে দিলাম। এবার এক পাশে এখানে লিখো তোমরা, এখানে ইনসুলিন এক পাশে এবং গ্লুকাগন। এখানে ইনসুলিন গ্লুকাগন। ক্লিয়ার তো? দেখো ইনসুলিন কি করে? আমাদের যে ব্লাড সুগার লেভেল বা বিএসএল, আমাদের যে বিএসএল মানে নরমাল, যদি আমি বলি আমাদের নরমাল বিএসএল, নরমাল বিএসএল বা ব্লাড সুগার লেভেল, ব্লাড সুগার লেভেল নরমাল থাকে কত? নরমাল থাকে 80 থেকে 100 মিলিগ্রাম পার 100 ml, এটা হচ্ছে নরমাল। এবার যদি আমাদের কোনো সময় এর বেশি হয়ে যায়, মানে স্বাভাবিকের থেকে যদি বেশি হয়, তখন ইনসুলিন কি করে? এটাকে ডিক্রিজ করে, মানে ব্লাড সুগার লেভেলটাকে ডিক্রিজ করে। আর যখন আমাদের ব্লাড সুগার লেভেল স্বাভাবিকের থেকে যখন কমে যায়, তখন গ্লুকাগন কি করে? ব্লাড সুগার লেভেলটাকে ইনক্রিজ করে এবং নরমাল পজিশনে আনার চেষ্টা করে। ক্লিয়ার? তো এই হচ্ছে দুজনের কাজ, এতটুকুই কাজ। ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড সুগার লেভেলকে ডিক্রিজ করা এবং গ্লুকাগনের কাজ হচ্ছে ব্লাড সুগার লেভেলটাকে ইনক্রিজ করা, বিএসএল কে ইনক্রিজ করবে। তাহলে যে বিএসএল, এই বিএসএল কে কি করবে? ডিক্রিজ করবে ইনসুলিন। এবং এই যে এফেক্ট সে দেখায়, এই এফেক্টটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিক ইফেক্ট। হাইপোগ্লাইসেমিক ইফেক্ট। তাহলে একটা জিনিস বলি, তাহলে একটা জিনিস আমরা বলি যে এই যে দুটো হরমোন ইনসুলিন এবং গ্লুকাগন, এই দুটো হরমোন কিন্তু পরস্পরের অ্যান্টাগনিস্টিক। অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে কি? দেখো মানে দুজনের বিপরীত। ইনসুলিন সাপোজ ধরে নাও কোনো একটা কাজ যদি করে, তো গ্লুকাগন ঠিক তার বিপরীত কাজ করবে। এটা কখনোই একে অপরকে ফলো করবে না। যেমন আমি এখানে কি বললাম, ইনসুলিন কি করছে? ব্লাড সুগার লেভেলকে ডিক্রিজ করছে এবং সে কি করছে? হাইপোগ্লাইসেমিক ইফেক্ট শো করছে।
হাইপো মানে আমরা জানি যে কোন একটা জিনিস যদি কম ফলন হয়, মানে কম হলে সেটা হচ্ছে হাইপো, অতিরিক্ত হলে হাইপার। তো কম করছে যেহেতু এখানে ব্লাড সুগার লেভেলকে, তার জন্য বলছে হাইপো। এবং গ্লাইসেমিক মানে এখানে ব্লাডের যে সুগার লেভেল সেটাকে এখানে বোঝাতে চেয়েছে, তাই হাইপোগ্লাইসেমিক ইফেক্ট। এখানে টার্ম নিশ্চয়ই ক্লিয়ার সকলের কাছে। কোনো জিনিসকে মুখস্থ করবে না, চেষ্টা করবে মানে সহজভাবে সেটাকে মনে রাখার। যেমন এখানে আমি যদি এটাকে ভেঙে ভেঙে পড়ি, হাইপো মানে কম, গ্লাইসেমিক মানে এখানে ব্লাডের যে সুগার লেভেল সেটাকে বলছে। তো যেহেতু ইনসুলিন ব্লাডের সুগার লেভেলকে ডিক্রিজ করছে, তাই সে কি করবে, হাইপোগ্লাইসেমিক ইফেক্ট শো করবে। নেক্সট, গ্লুকাগন কি করে, বিএসএল কি করে, বিএসএলটাকে ইনক্রিজ করে, বিএসএল কে সে ইনক্রিজ করে, বৃদ্ধি করে, ব্লাডের সুগার লেভেলটাকে ইনক্রিজ করে। তার জন্য সে কি দেখাবে, সে দেখাবে হাইপারগ্লাইসেমিক ইফেক্ট। সে দেখাবে হাইপারগ্লাইসেমিক ইফেক্ট। ক্লিয়ার হলো তো? হাইপার মানে বেশি, গ্লাইসেমিক মিন্স সুগারের যে লেভেল, তার জন্য গ্লাইসেমিক বলছি। এফেক্ট মানে এফেক্ট বুঝতে পারছো, হাইপারগ্লাইসেমিক ইফেক্ট। তো এই হচ্ছে তাদের অ্যান্টাগনিস্টিক, কেন বললাম, যেহেতু বিপরীত কাজ করছে। এবার অ্যান্টাগনিজম ব্যাপারটা কি, বা এদের দুজনের মধ্যে অ্যান্টাগনিজম কতটুকু সেটা আমরা দেখবো। তো চলো নেক্সট হেডিং হবে আমাদের কি, নেক্সট হেডিং হবে অ্যান্টাগনিজম বিটুইন ইনসুলিন এন্ড গ্লুকাগন। কখন এরা আমাদের শরীরে কাজটা করছে তখন আমরা দেখবো। এবার রেডি, চলো। between insulin and glucagon, তাহলে কাজ নিশ্চয় মনে থাকলো যে ইনসুলিন ব্লাড সুগার লেভেলকে ডিক্রিজ করে এবং গ্লুকাগন ব্লাড সুগার লেভেলকে ইনক্রিজ করে। চলো, তো ধরে নাও আমি বেশি করে খাবার খেয়ে ফেলেছি যার মধ্যে অনেক সুগার ছিল। তো আমার শরীরের মধ্যে যতটুকু সুগার প্রয়োজন ছিল সে কি করেছে, নিয়েছে, বাকি এক্সেস বা এক্সট্রা সুগার এখন পড়ে আছে। তো সেগুলো যদি থাকে ব্লাডের মধ্যে, তাহলে আমাদের স্বাভাবিক সুগারের যে লেভেল, ব্লাড সুগার লেভেল তার থেকে বেশি হবে। তাই ইনসুলিন তখন কি করবে, যাতে ব্লাড সুগারের লেভেল থেকে বেশি না হয়ে যায়, তাই সে কি করবে, ওগুলোকে কমাতে সাহায্য করবে। তাহলে এবার যে এক্সট্রা সুগার যখন আমাদের শরীরে হয়ে যায়, এক্সট্রা সুগার বা গ্লুকোজ যখন আমাদের শরীরে হয়ে যাচ্ছে, তখন দেখো কি হচ্ছে। এবার এই সময়তে কাজ করছে আমাদের ইনসুলিন। ভালোভাবে লক্ষ্য করো যে এদের মধ্যে অ্যান্টাগনিজম কতটুকু। এক্সট্রা সুগার বা এক্সট্রা গ্লুকোজ যখনই হচ্ছে, তখন ইনসুলিন এবার কিন্তু কি হচ্ছে, জেগে উঠছে। এবার প্রত্যেক যে সেল সে কি করে, ইনসুলিনের আদেশের জন্য বসে থাকে। প্রত্যেক সেলের মধ্যে থেকে ইনসুলিন রিসেপ্টর। তো ইনসুলিন সেলের কাছে আসবে, নিয়ে বলবে যে এই ব্যক্তির ব্লাডে প্রচুর গ্লুকোজ আছে, তোমরা কি করো, ওগুলো নাও, এনার্জি তৈরি করো। তারপরে সেলরা কি করবে, তার যে ব্লাড থেকে কি করবে, সুগার গুলোকে নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে তারা এনার্জি বানাতে শুরু করে দেবে। তো কি করবে, সেলস increase the glucose uptake, মানে ব্লাডের মধ্যে যে গ্লুকোজ থাকবে সেটাকে কি করবে, নিতে থাকবে এবং ইনসুলিনের আদেশ নেবে। ধীরে ধীরে ব্লাডের যে সুগার লেভেলটা যেটা ছিল সেটাকে কমাবে এবং সমস্ত সুগারকে তারা বা গ্লুকোজটাকে তারা নিজের শরীরে নিয়ে নেবে। এবং গ্লুকোজ গুলোকে নিয়ে তারা কি করবে, ফাইনাল স্টেজে গিয়ে কি করবে, তারা সেখান থেকে এনার্জি তৈরি করবে। কার কথায়, ইনসুলিনের কথায়। ক্লিয়ার? তো একটা হলো। আর কি হবে, ইনসুলিন কি করবে, এই যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজ গুলোকে কনভার্ট করবে কিসে, কনভার্ট ইনটু গ্লাইকোজেন। এইগুলোকে সে গ্লাইকোজেনে পরিণত করবে।
ইনসুলিন গুলোকে, এবারে গ্লুকোজ গুলোকে, ইনসুলিন গ্লুকোজ গুলোকে গ্লাইকোজেনে পরিণত করবে এবং এই গ্লাইকোজেনটাকে আমাদের যে মাসেল আছে সেই মাসেলের মধ্যে সঞ্চয় করে রাখবে এবং সে কি করবে, স্টোর ইনটু মাসেল। ক্লিয়ার হলো তো? মাসেলের মধ্যে সেগুলোকে স্টোর করে রাখছে, এটা একটা হলো। আর কি হবে, কনভার্ট ইনটু লিপিড বা ফ্যাটস, লিপিডস বা ফ্যাটস, এই দুটো করবে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে কেউ যদি অতিরিক্ত মাত্রায় সুগার বা গ্লুকোজ যদি গ্রহণ করে বা বেশি বেশি করে মিষ্টি জিনিস নেয় তাহলে কি হবে, মোটা হয়ে পড়বে। তো সবসময় কি করতে হবে, স্বাভাবিক মাত্রায় বা ব্যালেন্স ভাবে আমাদেরকে কি করতে হবে, সমস্ত ধরনের খাবারই গ্রহণ করতে হবে। এমন নয় যে কোন একটা জিনিস বেশি ভালো লাগছে খেতে বলে খেয়ে গেলাম, তা করলে কিন্তু হবে না, তাই তো? তো এই কিছু কাজ যখন আমাদের শরীরের মধ্যে এক্সট্রা সুগার বা এক্সেস সুগার থাকছে তখন ইনসুলিন জেগে উঠছে এবং সে সেল থেকে বলছে তোমরা গ্লুকোজ নাও এবং শক্তি বানাও। প্রচুর এই গ্লুকোজ এর মধ্যে আছে, তো সেলরা ইনসুলিনের আদেশ নেবে কারণ তাদের মধ্যে ইনসুলিন রিসেপ্টর আছে। তাই ইনসুলিনের আদেশ নেওয়ার পর তারা কি করবে, গ্লুকোজ গুলোকে নিয়ে নেবে এবং এনার্জি বানাবে। বাকি কি করবে, গ্লুকোজ গুলোকে ইনসুলিন কি করবে, গ্লাইকোজেনে পরিণত করবে। এবার গ্লাইকোজেন থাকছে কোথায়, আমাদের মাসেলের মধ্যে স্টোর হয়ে থাকছে। আর কি করবে ইনসুলিন, ওই যে বাকি গ্লুকোজ, সেই গ্লুকোজ গুলোকে লিপিড বা ফ্যাটে কনভার্ট করে দেবে। ক্লিয়ার হলো তো? নেক্সট, যেহেতু দেখো এখানে আমরা কি বলছি, এনার্জি তৈরি হচ্ছে, তাহলে এই একটা জিনিস অ্যাড করতে পারি যে গ্লাইকোলাইসিস যে লেভেল সেটাও ইনক্রিজ হবে। যেহেতু শক্তি বাড়ছে তাই কি হবে, গ্লাইকোলাইসিস লেভেলও বাড়বে। এটিপি কিন্তু কেউ কাউকে দেবে না, এটিপি নট বি শেয়ার, তাই তো? একটা সেল তৈরি করছে তো ওই এটিপি ওর জন্যই, তার জন্য কি গ্লাইকোলাইসিস লেভেল কিন্তু কি হবে, এখানে বৃদ্ধি পাবে। গ্লাইকোলাইসিস লেভেল শক্তি হচ্ছে, তাহলে গ্লাইকোলাইসিস লেভেলও কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে এখানে শক্তির কি হবে, শক্তিরও বৃদ্ধি পাবে, শক্তির বৃদ্ধি পাচ্ছে বলে গ্লাইকোলাইসিস লেভেলও ইনক্রিজ হচ্ছে। তো এই হচ্ছে আমাদের কি ইনসুলিনের কাজ। এক্সট্রা সুগার থাকলে সেগুলোকে স্টোর করে রাখা বা সেগুলোকে সেলগুলোকে দেওয়া, নিয়ে এনার্জি তৈরি করা। এবার দেখবো গ্লুকাগন কি করে। তাহলে গ্লুকাগন কি করবে, যখন আমাদের শরীরের মধ্যে লো সুগার হয়ে পড়বে বা যখন সুগারের অভাব পড়বে তখনই সে কাজ করবে, তাই তো? এবার দেখবো আমরা কি লো সুগার হলে আমাদের শরীরে কি কি হবে। তার আগে একটা জিনিস এখানে বলা হলো না, আমি বলে দিই যে হ্যাঁ, এখানে লিপিড কনভার্ট ইনটু লিপিড। দেখো এখানে গ্লুকোজ থেকে কি হচ্ছে, গ্লাইকোজেন হচ্ছে। তো গ্লুকোজ থেকে যখন গ্লাইকোজেন হয় এই পদ্ধতিকে বলা হয় কি, গ্লাইকোলাইসিস। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোলাইসিসটা এটা। তো গ্লুকোজ থেকে যখন তৈরি হলো গ্লাইকোজেন, গ্লুকোজ থেকে যখন হলো গ্লাইকোজেন, একে আমরা কি বলবো, একে আমরা বলবো গ্লাইকোজেনেসিস। একে আমরা বলছি কি, গ্লাইকোজেনেসিস। ক্লিয়ার? আর এই যে গ্লুকোজ থেকে লিপিড তৈরি হচ্ছে একে বলা হয় লিপিডোলাইসিস। লাইসিস মানে হচ্ছে কি, লাইসিস মানে হচ্ছে কোন একটা জিনিস, লাইসিস বলছি কেন, আগে বলি। গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লাইকো মানে তোমরা বুঝতে পারছো যে গ্লাইকোজেন, এবং জেনেসিস মানে হচ্ছে কোন একটা জিনিসের ফর্মেশন হবে, তাই তো? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে, অর্থাৎ গ্লাইকোজেনের ফর্মেশন ঘটছে। তো জেনেসিস মানে হচ্ছে ফর্মেশন, এবং গ্লাইকো মিন্স কি, গ্লাইকো মিন্স হচ্ছে গ্লাইকোজেনের ফর্মেশন, তাই গ্লাইকোজেনেসিস। এখানে দেখো কি, গ্লুকোজ থেকে লিপিড তৈরি হচ্ছে, তো একে বলা হবে লিপোজেনেসিস। কি বলা হবে, লিপোজেনেসিস।
ক্লিয়ার? লিপো মানে হ্যাঁ লিপিড, জেনেসিস মানে তোমরা বুঝতে পারছো, যেহেতু ফর্মেশন হচ্ছে লিপিডের তাই লিপোজেনেসিস। ক্লিয়ার হলো এটা তো? আর বাকি এখানে তোমরা বুঝতে পারছো গ্লাইকোলাইসিস পদ্ধতির এখানে লেভেলটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, কারণ এনার্জি ফর্মেশন হচ্ছিল। বাস, তাহলে এই হয়ে গেল কি আমাদের ইনসুলিনের কাজ। নেক্সট আমরা দেখবো এবার গ্লুকাগন। তাহলে গ্লুকাগন কখন কাজ করবে বললাম? যখন আমাদের লো সুগার হয়ে পড়বে তখন এটা কাজ করবে। তাহলে এবার এক্সট্রা আর সুগার নেই, এবার আমাদের শরীরের মধ্যে লো সুগার হয়ে গেছে, এবার আমাদের শরীরে লো সুগার হয়ে গেছে, তো লো সুগারের সময় তৎপর হবে কে? লো সুগারের সময় কাজ করবে আমাদের গ্লুকাগন। তাহলে লো সুগার যদি হয় তাহলে সেলকে এবার গ্লুকাগন আসবে, নিয়ে সেলগুলোকে আদেশ করবে যে এই ব্যক্তির শরীরে এমনিতেই গ্লুকোজ কম আছে, আর তুমি ওইভাবে যদি গ্লুকোজ গুলোকে নিয়ে নাও, নিয়ে শক্তি বানাও, তাহলে কিভাবে হবে? তখন সেলরা গ্লুকাগনের আদেশ অনুযায়ী তাহলে যে গ্লুকোজ যে আপটেক প্রসেস সেটাকে তারা কমিয়ে দেবে, একবারে কমাবে না, ধীরে 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 ডিক্রিজ হবে। তাহলে সেলস ডিক্রিজ the glucose uptake. গ্লুকোজের নেওয়ার যে পদ্ধতি সেটাকে তাহলে কি করবে? কমিয়ে দেবে, সেলগুলো আর গ্লুকোজ নিতে মানে নেবে না, আস্তে আস্তে নেওয়াটাকে কমাবে। আর দেখো কি হয়েছিল, আর কি হয়েছিল, ধরে নাও তুমি কোনো একটা দিন টিউশন গেছো, তোমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তুমি তাড়াহুড়ো করে টিউশন বেরিয়ে গেছো, কিচ্ছু খাওনি, কারণ রাতে তোমার ঘুমোতে লেট হয়ে যায়, তাই সকালে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, যার ফলে তোমার টিউশন যাতে তাড়াতাড়ি যেতে হয়, লেট যেতে না হয়, তাই তুমি না খেয়ে দিয়ে চলে গেছো। ঠিক আছে, এবার যখন টিউশন যখন প্রায় মিডিল পর্যায়ে, তখন তোমার অনেক খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে, তো তখন তুমি কি করবে? ওখান থেকে উঠেও আসতে পারছো না, খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়াচ্ছে স্যার, বা যদি উঠে আসো তাহলে হয়তো স্যার বকতে পারে তোমাকে, তাই তুমি তোমার তখন কি হবে? ওই যে ইনসুলিন যে গ্লুকোজটাকে তোমার শরীরে সঞ্চয় করে রেখেছিল গ্লাইকোজেন স্বরূপ, দেখো উদ্ভিদে যেমন স্টার্চ থাকে, তখন আমাদের স্টার্চটা কি? ওই গ্লাইকোজেন। তখন গ্লুকাগন কি করবে? ওই গ্লাইকোজেন গুলোকে ভাঙবে, ভেঙে 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 গ্লুকোজ তৈরি করবে, নিয়ে ওই গ্লুকোজ দিয়ে তোমার সাময়িক যে খাবার চাহিদা সেটা পূরণ করবে। তাহলে কি হচ্ছে এখানে? নেক্সট, গ্লাইকোজেন breakdown into গ্লুকোজ। এটা ক্লিয়ার হলো? গ্লাইকোজেন ব্রেকডাউন ইনটু গ্লুকোজ, এবং এই যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ পরিণত হলো, একে বলা হচ্ছে কি? গ্লাইকোজেনোলাইসিস। আমরা ওটা কি আগেরটাই বললাম, আমরা আগেরটাই কি বললাম? আমরা আগেরটা বললাম কি যে আমরা আগেরটা বললাম গ্লাইকোজেনেসিস, সরি আমরা আগেরটাই বললাম গ্লাইকোজেনেসিস, এবং এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে হচ্ছে কি ব্রেকডাউন যেহেতু হচ্ছে, ভাঙছে যেহেতু, ভেঙে গ্লাইকোজেন থেকে যেহেতু গ্লুকোজ হচ্ছে, তাই একে বলা হবে গ্লাইকোজেনোলাইসিস। আর ওটা গ্লাইকোজেনেসিস ছিল, কারণ ফর্মেশন হচ্ছিল, তাই একে বলা হবে গ্লাইকোজেনোলাইসিস। তাই এইখান থেকে এই যে পদ্ধতি, একে বলা হবে গ্লাইকোজেনোলাইসিস। ক্লিয়ার? আর কি ছিল? তোমার ফ্যাট যেগুলো ছিল, লিপিড যেগুলো ছিল, সেই লিপিডেরও ব্রেকডাউন হবে, লিপিড ব্রেকডাউন ইনটু গ্লুকোজ। তাহলে এখানে দেখো কি লিপিডেরও ব্রেক হচ্ছে, নিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই পদ্ধতিকে বলা হয় লিপোলাইসিস। একে বলা হচ্ছে কি? একে বলা হচ্ছে লিপোলাইসিস। লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন, আর জেনেসিস মানে হচ্ছে এখানে ফর্মেশন যেহেতু ঘটছিল, তাই আমরা ওকে জেনেসিস বলছিলাম, যেমন গ্লাইকোজেনেসিস। আর এখানে গ্লাইকোজেনোলাইসিস, যেহেতু ভাঙছে নিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে। ওখানে দেখো আমাদের এখানে কি হচ্ছে? লিপিডটা ভাঙছে, নিয়ে লিপিডটা ভেঙে তৈরি হচ্ছে গ্লুকোজ, তাই আমরা একে বলছি লিপোলাইসিস। ক্লিয়ার?
আর এখানে আমাদের যে এনার্জি যেটা তৈরি হচ্ছিল, এখন কি সেভাবে এনার্জি তৈরি হবে? হবে না। তাই আমাদের যে গ্লাইকোলাইসিস লেভেল, সেই গ্লাইকোলাইসিস লেভেলটাও কি হবে? ডিক্রিজ হবে। গ্লাইকোলাইসিস লেভেল ডিক্রিজ হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কি গ্লুকাগন। এখানে আবার ইনসুলিন হবে না, আর এখানে আবার হবে কি গ্লুকাগন। একবার শর্ট ভাবে আলোচনা করে দিই। যখন আমাদের শরীরের মধ্যে হাই সুগার না, এক্সেস বা এক্সট্রা সুগার যখন ছিল, তখন জেগে উঠলো ইনসুলিন এবং সে সেলের কাছে গেল, সেলগুলোকে বললো অনেক গ্লুকোজ আছে, তুমি নাও, এনার্জি তৈরি করো। যেহেতু এনার্জি মাত্রা বাড়ছে, তাই গ্লাইকোলাইসিস লেভেলও ওই সময় কি হচ্ছিল? বাড়ছিল, যখন এক্সেস সুগার আমাদের শরীরে ছিল। এবং সে আর কি করছিল? ওই এক্সেস সুগার গুলোকে বা গ্লুকোজ গুলোকে সে গ্লাইকোজেনে রূপান্তরিত করছিল এবং সেগুলোকে সে মাসেলের মধ্যে সঞ্চয় করে রাখছিল, যাকে আমরা বলছিলাম গ্লাইকোজেনেসিস। আর কি করছিল? আর যখন আমাদের শরীরের মধ্যে এক্সেস সুগার ছিল বা গ্লুকোজ ছিল, সেগুলোকে সে লিপিডে পরিণত করছিল, সেগুলোকে সে লিপিডে পরিণত করছিল। তো এই পদ্ধতিকে আমরা বলেছিলাম লিপোজেনেসিস। কিন্তু এখানে দেখছি কি, এখানে সম্পূর্ণ উল্টো হয়ে যাচ্ছে। যেহেতু লো সুগার হয়ে গেছে, তাই আর সেলগুলোকে সুগার দিলে হবে না। তো সুগার, তো সেল কি করবে? সুগারটাকে নেওয়া ছেড়ে দেবে, গ্লুকোজটাকে নেওয়া আস্তে আস্তে কমিয়ে দেবে এবং গ্লাইকোজেনেরও ব্রেকডাউন হবে। যেগুলো আমাদের শরীরের মধ্যে যেগুলো সঞ্চয় হয়েছিল গ্লাইকোজেন রূপে, সেগুলো ব্রেক হবে, নিয়ে সেগুলো গ্লুকোজে পরিণত হবে, যাকে আমরা বলছিলাম গ্লাইকোজেনোলাইসিস। আর কি হবে? আমাদের শরীরের যে লিপিড হিসাবে যে সুগার গুলো ছিল আমাদের, সেই লিপিড গুলোকে ভাঙবে, লিপিড ভেঙে কিসে পরিণত হবে? গ্লুকোজে পরিণত হবে, যাকে আমরা বলছি লিপোলাইসিস। ঠিক আছে? তো এই হচ্ছে দুজনের যে অ্যান্টাগনিজম, কাদের মধ্যে? ইনসুলিন এবং গ্লুকাগনের মধ্যে যে অ্যান্টাগনিজম, সেটা আমরা এখানে পুরো ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। তো তোমরা একবার ভিডিওটাকে পজ করে ভালো করে ভাববে, দেখবে। ঠিক আছে? এবং এই যে এত কিছু আমাদের ঘটনা যে ঘটছে, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস, লিপোলাইসিস, লিপোজেনেসিস, তাই তো? তো এই যে এত কিছু, সমস্ত কিছু ঘটনা কোথায় হচ্ছে? আমাদের যে লিভার আছে বা আমাদের যে মাসেল আছে, সে মাসেলের মধ্যে ঘটছে। আমাদের লিভারের সেলেও এটা ঘটে, মাসেলের মধ্যেও হয়। এত কিছু আমাদের শরীরের মধ্যে চলছে। এবং এমনও হয় যে কোনো যে নন কার্বোহাইড্রেট সোর্স, মানে ধরে নাও আমাদের শরীরের মধ্যে সুগারও নেই, আবার লিপিডও নেই, তখন এবার কি হবে? তখন আমাদের যে প্রোটিন আছে শরীরের মধ্যে, প্রোটিন, সেই প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড ভাঙবে এবং ওই অ্যামিনো অ্যাসিড থেকে কি হবে? গ্লাইকোজেন বা সুগার তৈরি হবে। কিভাবে? দেখো, ধরে নাও এখানে প্রোটিন আছে, মানে আমাদের শরীরের মধ্যে এখন কিন্তু কি নেই? লিপিডও নেই, গ্লুকোজ নেই আপাতত, ধরে নাও। তো প্রোটিন থেকে কি হবে? অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, নিয়ে এই অ্যামিনো অ্যাসিড তৈরি করবে গ্লুকোজ। তো এই যে পদ্ধতি, যেখানে নন প্রোটিন তো কোনো কার্বোহাইড্রেট সোর্স নয়, এটা হচ্ছে একটা নন কার্বোহাইড্রেট। তো নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি গ্লুকোজ বা সুগার তৈরি হয়, তো সেই পদ্ধতিকে বলা হচ্ছে গ্লাইকোনিওজেনেসিস। গ্লাইকোনিওজেনেসিস অর্থাৎ নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ বা সুগার তৈরি হচ্ছে। তো এই হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগনের মধ্যে অ্যান্টাগনিজম। যখন এক্সট্রা সুগার থাকবে শরীরে, কাজ করবে ইনসুলিন, লো সুগার হলে আমাদের শরীরে কাজ করবে গ্লুকাগন। এবার আমরা নেক্সট চলে যাব রোগে। যদি কোন সময় যদি কি হয়, ইনসুলিন বেশি মাত্রায় খাওয়ানো হয় বা কম মাত্রায় খাওয়ানো হয়, বা গ্লুকাগন যদি বেশি মাত্রায় খাওয়ানো হয় বা কম মাত্রায় খাওয়ানো হয়, তাহলে কি হবে সেটা আমরা এবার দেখব। নেক্সট আমরা দেখব ডিসঅর্ডারস। ঠিক আছে?
আমরা দেখবো যে ইনসুলিনের হাইপোসিক্রেশন, আর একটা দেখবো হাইপোসিক্রেশন অফ ইনসুলিন, আর একটা দেখবো হচ্ছে হাইপার সিক্রেশন। সিক্রেশন অফ ইনসুলিন। দেখো যদি আমাদের ফাংশন একবার মাথায় ঢুকে যায় তাহলে আমাদের ডিসঅর্ডারটাও কি হবে, মনে রাখার সুবিধা হবে। দেখো ইনসুলিন কি করছিল, ব্লাড সুগার লেভেলটাকে কমাচ্ছিল। তো হাইপোসিক্রেশন মানে ইনসুলিনের কম ক্ষরণ, তাহলে ইনসুলিন যদি কম ক্ষরণ হয় তাহলে ব্লাড সুগার লেভেল কি হবে, বৃদ্ধি পাবে, তাই তো। তাহলে এই সময় এবার কি হবে, ব্লাডের যে সুগার লেভেল সেটা হবে ইনক্রিজ, কারণ ইনসুলিন আমার প্রয়োজন, যে প্রয়োজনে ক্ষরণ হওয়ার দরকার ছিল সেই মাত্রায় কিন্তু ক্ষরণ হচ্ছে না, তার হাইপোসিক্রেশন ঘটছে, তার ফলে ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে। এবং এর ফলে রেজাল্ট আমরা কি দেখতে পাবো, যে রোগ আমাদের শরীরে হবে সেটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। অর্থাৎ আমাদের ইনসুলিন কি এফেক্ট দেখাচ্ছিল, হাইপোগ্লাইসেমিক এফেক্ট দেখাচ্ছিল, কিন্তু যদি ওটা না হয় তাহলে আমাদের শরীরে কোন রোগ হচ্ছে, হাইপার গ্লাইসেমিয়া রোগ হচ্ছে। তখন এই যে সেমিয়া মানে হচ্ছে কি ব্লাডের যে সুগার লেভেল সেটা এখানে বোঝাতে চাইছি, আর হাইপার মানে হচ্ছে কি ব্লাডের সুগার লেভেল এখানে বেশি হয়ে গেছে, তাই হাইপার গ্লাইসেমিয়া হচ্ছে। এবং এর ফলে আমাদের একটা রোগ হয়, সেই রোগটাকে বলা হচ্ছে কি ডায়াবেটিস মেলিটাস। তাহলে আমাদের যদি কি হয়, হাইপার গ্লাইসেমিয়া হয়, তাহলে এর ফলে আমাদের কি হচ্ছে, ডায়াবেটিস মেলিটাস। এটা ক্লিয়ার? ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটস মেলিটাস, যে আমরা যেটা বলবো ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটস মেলিটাস। এবার দুটো টাইপস হয়, এটার আবার দুটো টাইপস হয়, কি একটা হয় টাইপ এ এবং আরেকটা হচ্ছে কি টাইপ বি। এটা যদি তোমাদের এনসিইআরটি বুকে লেখা নেই বা টাইপ এ বি না বলে টাইপ 1 এবং 2, সরি এটা হচ্ছে টাইপ 1 এবং আরেকটা হয় টাইপ 2, দুই ধরনের হয়, ঠিক আছে। টাইপ এ টাইপ বি হিসাবে বলছিলাম। তো এখানে দেখছি কি যে ইনসুলিনের এখন কম ক্ষরণ হচ্ছে, স্বাভাবিক যে মাত্রায় ইনসুলিনের ক্ষরণ হওয়া দরকার সেই মাত্রায় হচ্ছে না। তো যদি ইনসুলিন কম ক্ষরণ হয় তাহলে ব্লাডের যে সুগার লেভেল সেটা কি স্বাভাবিক থাকবে, সেটা বেড়ে যাবে, কারণ ইনসুলিন কি করছিল, ব্লাড সুগার লেভেলটাকে কমাচ্ছিল। যেহেতু ইনসুলিন এবার ব্লাড সুগার লেভেলকে কমাতে পারবে না, তাই ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে। রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাবো যে হাইপার গ্লাইসেমিয়া এই এফেক্ট আমাদের শরীরে শুরু হয়ে যায়, ঠিক আছে। তো হাইপার গ্লাইসেমিয়া যদি হয় তাহলে কি হবে, আমাদের ডায়াবেটিস মেলিটাস হবে। এবার এতটুকু আমাদের এনসিইআরটি লেখা আছে, কিন্তু এর আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে টাইপ 1 এবং আরেকটা হচ্ছে টাইপ 2। তো এবার এই দুটো সম্বন্ধে আমরা এখানে কথা বলবো, টাইপ 1 এ কি হয় এবং টাইপ 2 এ কি হয়। তাই টাইপ 1 এবং টাইপ 2 দেখো এখানে, এখানে টাইপ 2। তো টাইপ 1 এ কি হয়, বিটা সেল ডেস্ট্রয়েড। এই যে আমি যেখানে বললাম যে হাইপার গ্লাইসেমিয়া এটা হচ্ছে কি, এটা কিন্তু হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার। এটা হচ্ছে কি একটা অটো ইমিউন ডিসঅর্ডার, ঠিক আছে। অটো ইমিউন ডিসঅর্ডার মানে কি, অটো ইমিউন ডিসঅর্ডার মানে কি, দেখো অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হয়, অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে তো অটো ইমিউন মানে হচ্ছে কি,
যখন তোমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আর তোমার কন্ট্রোল থাকবে না, মানে সম্পূর্ণ তোমার বিপরীত হয়ে যাবে। মানে তোমার শরীরে রোগ প্রতিরোধ যে ক্ষমতা মানে অ্যান্টিবডি যেগুলো ছিল সেগুলো কি করছিল, তোমার শরীরে যে বাহ্যিক সমস্ত জীবাণু যেগুলো আসছিল সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করছিল। কিন্তু ওই অ্যান্টিবডি গুলো এখন তোমার সেলকে, শরীরে যে সেল আছে সেই সেলগুলোকে ধ্বংস করবে। বুঝতে পারলে? তার জন্য এখানে কি হচ্ছে দেখো, বিটা সেল কি হচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কারণ হাইপারগ্লাইসিমিয়া বা ডায়াবেটিস মেলিটাস যখন আমাদের হচ্ছে তখন হচ্ছে কি অটো ইমিউন ডিসঅর্ডার, মানে তোমার শরীরের যে ইমিউন সিস্টেম আর তোমার কন্ট্রোলে থাকছে না। ক্লিয়ার? তার ফলে আমাদের অটো ইমিউন ডিসঅর্ডার হচ্ছে। তো অটো ইমিউন ডিসঅর্ডার কি করছে, তোমার যে অ্যান্টিবডি যেগুলো তোমার শরীরের সাহায্য করছিল বা তোমার শরীরের জীবাণুগুলোকে এখানে আসতে দিচ্ছিল না, তারাই এবার তোমার শরীরের সেলগুলোকে ধ্বংস করবে। তো এটা টাইপ 1 এর ক্ষেত্রে কি হয়, বিটা সেল যেগুলো থাকে সেই বিটা সেল ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে বিটা সেল ডিস্ট্রয় হয়েছে মানে এবার কি, আমার ইনসুলিন যে পরিমাণ তৈরি হচ্ছিল সেটা কমে যাবে। তার মানে আমরা কি বাইরে থেকে যদি ইনসুলিন দিই তাহলে সেটা দিয়ে কাজ হবে না? অবশ্যই হবে। তো যাদের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস হয় তাদেরকে কি দেওয়া হয়, ইনসুলিন শর্টস বা দেওয়া হয়। ওই ইনসুলিন শর্টস দিলে তারা কি করে, সেলের তো রিসেপ্টর খারাপ হয়নি, সেলের রিসেপ্টর গুলো ঠিক আছে, শুধু কি হয়েছে বিটা সেলটা নষ্ট হয়ে গেছে, যার ফলে সে আর ওই পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারছে না, আগের থেকে কম পাচ্ছে। তো বাইরে থেকে যখন আমরা ইনসুলিন দেব তখন কি হবে, সেলের রিসেপ্টর গুলো ইনসুলিনটাকে নেবে এবং গ্লুকোজ গুলোকে কি করবে, গ্লুকোজের মাত্রাকে কমাবে। তো টাইপ 1 এর ক্ষেত্রে বিটা সেল হয়, কিন্তু আমরা বাইরে থেকে ইনসুলিন দিয়েও কাজ করতে পারি। তাই টাইপ 1 টাকে বলা হয়, এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হলো টাইপ 1 টা হলো আমাদের বিটা সেল নষ্ট হয়েছে, সেলের রিসেপ্টর কোনো খারাপ হয়নি, তাই বাইরে থেকে ইনসুলিন সোর্স যদি দিই তাহলে আমার শরীরে ইনসুলিন তৈরি হবে এবং ওই ইনসুলিন তৈরি তো হবে না, বাইরে থেকে ইনসুলিনটাকে দিলাম, তাহলে ওই ইনসুলিন গুলো সেলের কাছে যাবে এবং সেলকে বলবে গ্লুকোজগুলোকে নিয়ে নাও। ঠিক আছে? কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে কি হয়, সেল রিসেপ্টর ডিস্ট্রয় হয়ে যায়, সেলস রিসেপ্টর ডিস্ট্রয়। তাহলে সেলে যদি রিসেপ্টর যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে আর কি করে ইনসুলিন সোর্স দিয়ে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, তখন আর কিছু করার আমাদের থাকে না। ঠিক আছে? তাই টাইপ 1 টা মেইনলি যারা চাইল্ডহুড টাইমে যাদের হয়, বাচ্চা যখন থাকে তখন তাদের কিন্তু হয়ে যায়। তখন টাইপ 1 টা কখন হচ্ছে, চাইল্ডহুডে। আর আমাদের টাইপ 2 টা কখন হচ্ছে, যদি কেউ মিডিল এজে থাকে, মিডিল এজ, এই মিডিল এজের টাইমে তাদের যে ডায়াবেটিস মেলিটাস হয় সেটা মেইনলি টাইপ 2 এর হয়। ঠিক আছে? এবং টাইপ 2 এ যেহেতু আমাদের ইনসুলিন সোর্স দিয়ে কোনো কাজ হয় না, তাই আমরা একে বলবো ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? তো এই হচ্ছে ইনসুলিনের হাইপোসিক্রেশন, মানে কম ক্ষরণ হলে আমাদের কি হবে। এবার যদি ইনসুলিনের হাইপার সিক্রেশন হয়, তাহলে বেশি করে যদি ইনসুলিন ক্ষরণ হয় তাহলে আমাদের শরীরে গ্লুকোজ কি থাকবে, সমস্ত গ্লুকোজকে এসে কি করবে, সঞ্চয় করে দেবে। তার ফলে আমাদের ব্রেনের যে গ্লুকোজ, সেই ব্রেনেরও গ্লুকোজ কি হবে না, আর পাবে না। ব্রেন কি করে, বেশি করে তাদের গ্লুকোজই প্রয়োজন, তাহলে গ্লুকোজ যদি না পায় তাহলে ব্রেন কি হবে, আনকনসিয়াস হয়ে পড়বে, যেভাবে কাজ করছিল সেভাবে কি আর কাজ করতে পারবে? গ্লুকোজ কিন্তু সেভাবে আর ব্রেন কিন্তু সেভাবে আর কাজ করতে পারবে না, ব্রেন আনকনসিয়াস হয়ে যাবে, ফলে একটা ব্যক্তি সে কিন্তু কোমায় চলে যায় এবং তার ফলে তার কি হয়, মৃত্যু হয়। তো স্বাভাবিকভাবেই কোনো জিনিস খুব বেশি দেখো, খুব বেশি হওয়াটাও খুব খারাপ এবং খুব যদি কমও হয় সেটাও হচ্ছে কি খারাপ। তাহলে আমরা কি বলি, যদি ইনসুলিনের অভাব পড়ে, ইনসুলিন বেশি ক্ষরণ হয় যার ফলে গ্লুকোজের যদি অভাব পড়ে তো তাকে বলে ইনসুলিন শক, মানে ইনসুলিন কি হচ্ছে, ব্যক্তি দেহে শক দিয়েছে, এরকম টাইপ একটা। ঠিক আছে? তো এর ফলে রেজাল্ট হচ্ছে কি,
ব্লাড সুগার লেভেল, ব্লাডের মধ্যে সুগার লেভেল ছিল, এখানে যেহেতু বৃদ্ধি পেয়েছিল, এখানে কি হবে, কমে যাবে হাইপার সিক্রেশনের ক্ষেত্রে, কারণ ইনসুলিন তো ব্লাড সুগার লেভেলকে কমায়, তাহলে ব্লাড সুগার লেভেল একদমই কমে যাবে, যার ফলে কি হবে, ইনসুলিন শক হবে, ইনসুলিন শক হবে, ঠিক আছে। এবং ইনসুলিন শক যদি হয় তাহলে আমাদের ব্রেন কবে আনকনসিয়াস হয়ে পড়বে, আনকনসিয়াস হবে, ব্যক্তি কোমায়ও চলে যেতে পারে এবং আলটিমেটলি তার ডেথও হয়ে যেতে পারবে, ডেথ মানে ওই ব্যক্তি মারাও যেতে পারে। তাই একটা সবসময় ব্যালেন্স ডায়েট যেটা থাকে আমাদেরকে সব সময় ওই ডায়েটটাকে মেনটেন করে চলতে হয়। কোনো জিনিস বেশি যদি হয় সেটাও, কম হলো সেটাও খারাপ, বেশি হলে সেটাও খারাপ। এবার এখানে একটা খুব মজার জিনিস, যেটা আমরা অ্যান্টাগনিস্টিক হরমোনের ক্ষেত্রে সব থেকে বাম্পার জিনিস, যেটা একটা পড়লে আরেকটার কাজ দেখো ইজিলি হয়ে যায়। যদি দেখো হাইপোসিক্রেশনে, ইনসুলিনের হাইপোসিক্রেশনে যে সমস্ত রোগ হবে, একই রকম ভাবে যদি হাইপার সিক্রেশন হয়, হাইপার সিক্রেশন কার, গ্লুকাগনের, তাহলে গ্লুকাগনের হাইপার সিক্রেশন হলেও কিন্তু এই রোগগুলোই হবে। বা একই রকম ভাবে ইনসুলিনের হাইপার সিক্রেশন যদি ঘটে আর গ্লুকাগনের যদি হাইপো সিক্রেশন ঘটে, তাহলে কি হবে, দুজনেরই কিন্তু কি হবে, একই রোগ হবে। মানে ইনসুলিনের হাইপোসিক্রেশন এবং গ্লুকাগনের হাইপার সিক্রেশন, এবং ইনসুলিনের হাইপার সিক্রেশন ও গ্লুকাগনের হাইপোসিক্রেশনের রোগের কিন্তু কি একই। মেনলি তুমি যদি কোনো একটা রোগের কোন একটা হরমোনের কাজ যদি জেনে যাও একবার, ফাংশন গুলো, তাহলে তোমার কাছে রোগগুলো কিছু নয়, কারণ ওই হরমোনটা যে সমস্ত ফাংশন গুলো করছিল সেগুলো আর করবে না। যেমন আমাদের মেলাটোনিন যে হরমোনটা ক্ষরণ হয়, সে কি করছিল, রাত্রে ঘুমোতে সাহায্য করছিল, আমাদের রুটিন অ্যাক্টিভিটি গুলোকে সে কি করছিল, মেনটেন করতে সাহায্য করছিল। তো ওটার পরিমাণ যখন কমে যাচ্ছে তখন আমাদের আর রাত্রে ঘুম ঠিকঠাক হচ্ছে না, তাই তো আমাদের রুটিন অ্যাক্টিভিটি সমস্ত কিছু নষ্ট হয়ে পড়ছে। তো ফাংশন যদি মুখস্থ হয়ে যায় বা ফাংশন যদি মনে থাকে, তো আমরা ডিসঅর্ডার গুলো কি করতে পারবো, ইজিলি বলতে পারবো, যে কাজটা করছিল সেই কাজটা আর করবে না। এটা হচ্ছে মেন, ঠিক আছে। তো এই হচ্ছে ডিসঅর্ডার কার, ইনসুলিন এবং গ্লুকাগনের বেশি এবং কম ক্ষরণে। ইনসুলিনের কম ক্ষরণে যেটা রোগগুলো হবে, একই রকম ভাবে গ্লুকাগনের বেশি ক্ষরণেও এই একই রোগ হবে। এবং ইনসুলিনের যদি বেশি ক্ষরণ হয় এবং গ্লুকাগনের কম, ইনসুলিনের বেশি ক্ষরণ যে সমস্ত রোগগুলো হবে, গ্লুকাগনের কম ক্ষরণেও ওই একই রোগ হবে। তোমরা আবার ভালো করে ভিডিওটাকে পজ করবে, মন দিয়ে একবার দেখবে, দেখার চেষ্টা করবে, দেখবে কি হবে, ভালোভাবে এই জায়গাটা বুঝতে পারবে, ক্লিয়ার কাট, ঠিক আছে। তো আমি এখানে শুধুমাত্র হাইপার সিক্রেশন দিয়ে এখানে কি করলাম, ইনসুলিনের আলোচনা করলাম। তুমি যদি হাইপার সিক্রেশন দিয়ে গ্লুকাগনের আলোচনা করো, দেখবে এগুলোই আসবে। তবে ভালো করে ভাববে, দেখবে, ঠিক আছে। তো আমাদের আজকেই এখানে লেকচার শেষ হচ্ছে, লেকচার 7 আমাদের কমপ্লিট হলো। নেক্সট লেকচারে আমরা দেখছি আবার নতুন কোনো একটা জ্ঞান নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে ক্লাস যদি তোমাদেরকে ভালো লাগলো তো অবশ্যই ক্লাসে লাইক দেবে, কারণ এটা আমারও আগ্রহ বাড়বে। যদি আজকে ক্লাস তোমাদেরকে ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, কারণ তোমরা এরকমই ইন্টারেস্টিং ক্লাস সবসময় পাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং কোনো যদি প্রবলেম হয় তোমাদের পড়তে গিয়ে বা আজকের ক্লাসে বুঝতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, তো আমাকে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, দাদা আমি জায়গাটা বুঝতে পারিনি, বা আমাকে মেলও করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। তো আজকের ক্লাসের জন্য থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।